নমস্কার, আমি অংশুমান মজুমদার। আজকে আসা প্রথম আসা আমার। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমরা বাঙালি জাতি, তার পরিচয় কী তার সম্পর্কে একটু বলতে চাচ্ছি। যদি ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন। প্রথমে বলতে যাচ্ছি কি, আমরা বাঙালি জাতি সেটা অনেক আগে থেকেই আমরা পরাধীন। 1204 খ্রিস্টাব্দে আমাদের একজন রাজা লক্ষ্মণা সেনা, রাজা লক্ষ্মণা সেনা, ওনাকে পরাজিত করেন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি করে বাংলাতে প্রবেশ হয় মুসলিম রাজত্ব, সম্রাটের রাজত্ব। সেই সম্রাটকে আবার পরাজিত করা হয় 1573 ইংরাজিতে। বাই কার দ্বারা হয়েছিল? সেটা হয়েছিল আপনার মুঘলরা এসে ঢুকে পড়ে। তারপর আবার ব্রিটিশ এসে যায় 1757 খ্রিস্টাব্দে, আর আমাদের দেশ গিয়ে স্বাধীন হয় 1947 ইংরাজিতে। এই যে ধাপ ধাপ, তাতে আমাদের কিভাবে আমরা অবহেলিত হয়েছি, কিভাবে আমাদের ওপরে নানান ধরনের অত্যাচার গিয়েছিল এবং যা আমাদেরকে সহ্য করে এবং অনেকের প্রাণহানি হয়েছে, আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছি, সেটা কিছুটা আপনাদেরকে আজকে তুলে ধরছি। প্রথম হচ্ছে এই যে মুসলিম সম্রাট এসে দখল করলেন, তারপর থেকেই ওনারা ধর্মান্তর করা একটা মাধ্যম ধরে রাখলেন। দেখলেন যে আমাকে কিছু সংখ্যক আমার নিজের লোককে নিয়ে থাকতে হবে, নতুবা আমি এখানে থাকতে পারবো না। কারণ ওনাদের সংখ্যা এত বৃহত্তর ছিল না যা আমাদের বাংলার লোকসংখ্যা ছিল। তাই নানান ছলনা করে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে এই ধর্মান্তর করা শুরু হয়ে গেল। কিন্তু মুঘল আসার পর সেটা আরও বিশেষ করে আরও শক্ত হয়ে আসলো যে কি করে বাংলাটাকে শেষ করে ফেলতে পারে। কারণ আমাদের অধিকাংশ লোকই ছিল শান্তিপ্রিয়, আমরা স্বল্পতে সন্তুষ্ট, আনন্দ ফুর্তি এবং সবাইকে নিয়ে থাকাই পছন্দ করি। ঝগড়া এবং যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকাটাই পছন্দ করা হতো। তা বাংলা তখন নানা ছোট ছোট জমিদারের হাতে ভাগ করে দেওয়া হয়েছিল এবং তো ওনারা খাজনাটা মুঘল সম্রাটদেরকে দিতেন বা তার আগে এই মুসলিম সম্রাটকে দেওয়া হতো। তা সেভাবেই চলতো। কিন্তু নতুন করে কিছু করা বা নিজে স্বাধীনতা পাওয়া, কিছু সংখ্যক লোক বুঝতেই পারতো না কি স্বাধীন আর কি পরাধীন। আবার যারা বুঝতো কাউকে বোঝাতে পারতো না কেন আমরা পরাধীন। সেই আমাদের শিক্ষা দীক্ষা সেটা অধঃপতন যুগ যুগ ধরে ঘটে আসছে। কারণ সংস্কৃত যেটা টুলে শিক্ষা নেওয়া, সব অনেক পুরাতন ধারা অনুযায়ী আমরা অর্জন করতাম, কিন্তু সেটা ধীরে ধীরে একটা সমাজের মধ্যে সীমিত হয়ে গেল এবং নানান ধরনের কুসংস্কার আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এবং সেই কুসংস্কার সুযোগ নিয়ে এই মুঘল সম্রাট বলুন বা তার আগে আসা সম্রাটের কথাই বলুন, ওনারা সেটা
ব্যবহার করেছেন এবং করে এই ধর্মান্তরের পর্যায়টা আরও শক্ত করে ফেলেছে। আমাদের যে জাতপাতের বিষয়টা সেটা ওনারা একটা অস্ত্র হিসাবে ব্যবহার করলেন এবং সেটাকে কার্যকরীও করে অনেক সংখ্যক লোককে ধর্মান্তর করে ফেললেন। তাতে কি হলো, যারা তার চাইতে আরও শক্তিশালী হয়ে দাঁড়ালো যখন মুঘল সাম্রাজ্যকালীন কিছু সংখ্যক লোক যারা নিজের সম্পত্তি বাঁচানোর জন্য ধর্মান্তর হলেন, ওনারা এই পাশ্চাত্যের দেশ থেকে মুসলিম ধর্মযাজকদেরকে নিয়ে এসে এই গ্রামে গঞ্জে নানানভাবে সেটাকে প্রচার করিয়ে ওনাদের সংখ্যাগরিষ্ঠ করার জন্য উঠে পড়ে লাগবে এবং ওনারা তাতে কার্যত স্বীকৃতিও পেয়েছেন। কারণ ওনারা তো মোটামুটি ওনাদের সংখ্যার পরিমাণ অনেকই বেড়ে গেছে এবং বিদ্বেষের ভাবটাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কারণ আমাদের সাথে মুসলিম ধর্মের যে পার্থক্য সেটা ছিল ঠিক ডে অ্যান্ড নাইট, মানে দিন এবং রাত্রি। আমরা যা করি তার ঠিক অপোজিটটা ছিল। তা আমরা তো নিজেকে যুদ্ধ বা নানান বাধার মধ্যে বাধার সম্মুখীন হয়েও আমরা নিজেকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু এই দুর্বল কিছু লোক ওনারা সেটা পারেননি। কারণ না পারারই কথা, অনেক কিছু সবাই সেটা পারে না। ওনাদেরকে অনেক কিছু দিতে হয়েছে, পরিবারের লোকজনকে হারাতে হয়েছে, কেউ কিছু কিছু লোক ধর্মান্তর হয়ে কেঁদেওছে, আবার ঘুরেও আসতে চেয়েছে, কিন্তু ওনাদেরকে গ্রহণ করা হয়নি। তারও অনেক লিখিত আছে। যাই হোক, কিন্তু আজকে এই যে তাতে কি হয়েছে, বাংলাটা তাও ঠিকই বেঁচে যেত, আমরা বেঁচে যেতাম। কিন্তু এই ব্রিটিশ আসার পর ব্রিটিশরা আবার সেটাকে সেই পদ্ধতিটাকেই নিজেদের অস্ত্র হিসাবে ব্যবহার করলো এবং সেটা, কারণ ওদের সংখ্যা খুবই কম ছিল। ওরা জানে যে ওরা এভাবে শাসন করতে পারবে না বেশি দিন, তাই সেই পদ্ধতিটা লাগিয়ে বিভাজন করে এই গরিষ্ঠ সংখ্যাটাকে লঘিষ্ঠ করে। তা এখন কিন্তু এই স্বাধীনতার জন্য তারপর আমাদের 1800 থেকেই শুরু হয়ে গেল মোটামুটি, যে আমাদের জ্ঞানী লোকেরা কিছু সংখ্যক, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই বলুন বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলুন বা বঙ্কিমচন্দ্রই বলুন, ওনাদের লেখার মাধ্যমে বা নানান ধরনের প্রচার মাধ্যমে সেটা প্রমাণ করতে চাইলেন যে আমাদের এখন পুরোপুরি স্বাধীনতার দরকার। আর সেটা প্রথমে অবিভক্ত বাংলা থেকেই শুরু হয়েছিল। ধীরে ধীরে সেটা পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ল এবং ওনাদের প্রাণ ত্যাগ করে আমাদেরকে স্বাধীনতায় আনিয়ে দিলেন। কিন্তু আমাদের কি পরিচয় পেলাম? আমরা কি কিছু পেলাম? আমাদের জায়গাটাকেই বিভাজন করে, যেখানে অসংখ্য লোক যে ভাগে জীবনযাপন করত বা যে ভাগে ছিল, সেই ভাগটি কি অন্যের হাতে তুলে দেওয়া হয়। পরে নাকি
এই ইস্ট ওয়েস্টে গিয়ে বিহার থেকে একটু জায়গা নিয়ে, একটা ডিস্ট্রিক্ট নিয়ে আমাদেরকে স্থান বানিয়ে দিল, না তোমরা এসে এখানেই থাকো। সেটা কি সম্ভব? এই বৃহত্তর জাতিটাকে ভাগ করে কারুর জিজ্ঞাসাবাদ? আমরা তো কখনো চাইনি স্বাধীনতা পর যে বিভাজন। স্বাধীনতা আমরা চেয়েছি, আমরা যুদ্ধ করেছি, আমরা আমাদের পূর্বপুরুষ প্রাণ দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, বিভাজনের জন্য তো দেননি। আমাদের সবার প্রাণটা নিয়ে স্বাধীনতা এসে গেল, তারপর আমাদেরকেই নিয়ে খেলা। কারণ আমাদের নেতারা সবাই চলে গেছে, আমাদের প্রকৃত নেতাকে আর খুঁজে পাওয়া যায়নি। যারা ছিলেন তারা তো চলেই গেছে এই দেশের স্বাধীনতার জন্য। আমরা ভারতবাসী, ভারতের সংস্কৃতির সাথে আমাদের রক্ত জড়িত এবং আমরা এই সংস্কৃতির পরিপুষ্ট। এর বাইরে আমরা কিছু বুঝি না। আমরা ভারতীয়। আমাদেরকে সুযোগ দেওয়া হলো, এই দেশে এসে যাও, এই দেশে চলে যাও, এখানে থাকো। আমাদেরকে মানে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেওয়া হলো, যে আর একসাথে জুটতে পারবে না, আর প্রতিবাদ বা কিছু নিজের জন্য চাইতে পারবে না। এই ধ্বংসস্তূপটাকে কিছু তো অনেক লোককে তো মেরেই ফেলে দেওয়া হবে, ভয় দেখিয়ে হোক। এই মৃত্যুর ভয়ে সবাই চুপ হয়ে গেল। বা ঠিক আছে, মেঘালয়েই পাঠাও, আর মণিপুরেই পাঠাও, নাগাল্যান্ডে পাঠাও, মিজোরামে পাঠাও, আসামে পাঠাও, যেখানেই যাও। আসাম তো বোঝাই নিয়ে বসে আছে। বেঙ্গলে পাঠাও, আমরা যেতে রাজি আছি। আর কি করব? আন্দামানে পাঠাও, উত্তরপ্রদেশে পাঠাও। এই হলো আমাদের পরিচয়। আমাদেরকে এই জাতিটাকে ধ্বংস করে ফেলে দেওয়া হয়েছে। কী পাপ করেছিলাম আমরা? দেশে স্বাধীনতার জন্য আমরাই প্রথমে আওয়াজটা উঠালাম, আর শেষ পরিণতি আমাদের এটাই হয়ে দাঁড়ালো। আমাদের কোথাও জায়গাই নেই, পরিচয়ই নেই। আমি আমার শিক্ষিত সমাজ এবং আমার গুরুজনদেরকে বলছি, আপনারা রুখে দাঁড়ান, কিছু একটা করুন, আমাদের সমাজটাকে বাঁচিয়ে ফেলুন। বাঙালি সমাজটার কথা বলছি। এই বাঙালি জাতিটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের কোথাও জায়গা নেই। আমাদের একসাথে সবাইকে দাঁড়াতে হবে। দেশটাকে আমাদেরকেই বাঁচাতে হবে। ভারত আমাদের, আমরা না থাকলে ভারত বাঁচবে না। যদি সবাইকে নিয়ে বলি, এইদিকে আমাদেরকে ধ্বংস করা হয়েছে, ওইদিকে পাঞ্জাবটাকে শেষ করে ফেলা হয়েছে। বুদ্ধিতে ছিলাম আমরা, আর শক্তিতে ছিল ওরা। এটা কি বুঝলাম না। তা আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের শিক্ষিত লোকদেরকে রাজনীতিতে আসা দরকার। আপনারা কিছু করুন, ভয়ের কিছু নেই। আমি যদি কিছু চাই না, বা আমার স্বার্থ যদি রাজনীতির সাথে জড়িত না থাকে, তাহলে কিছুই হবে না, কোনো ভয় নেই। আপনি এমনিই বের হয়ে যাবেন, সমাদরে সবাই আপনাকে মাথায় নিয়ে নাচবে। আমরা অ্যাকচুয়ালি ডিমোরালাইজড, সেটা নেতাজি সুভাষ বসুও বলে গেছেন। যুগে যুগে আমাদেরকে দাবিয়ে রেখে বা পরাধীন থেকে আমাদের মেরুদণ্ডটাই ভেঙে গেছে, মেরুদণ্ড আর নেই। কিন্তু এখন আমাদের একটু মনে হয় কিছুটা দাঁড়ানোর ক্ষমতা হয়ে গেছে। যেখানে আছে সেখানেই থাকুন,
কাউকে কোথাও যেতে হবে না। ভাবছেন যদি আমি বিদেশে চলে যাব, বিদেশে গিয়ে কোনো লাভ নেই। কোথায় যে পালাবেন? পালিয়ে আর লাভ নেই, পালানো শেষ হয়ে গেছে। ইউএসএতে ছেলে মেয়েকে পড়ালাম, ওরা সেখানে চাকরি ব্যবস্থা করে নিল, বিয়ে সাথে করে নিল, আর আমিও বৃদ্ধাশ্রমে চলে গেলাম। আমার বাড়িটা ছিল সেখানে, পরিচয় তো আইডেন্টিটি তো হারিয়ে ফেলেছে। না, আমাদের আগে ছিল, আগেরটা, এখন আর কোনো আইডেন্টিটি নেই। ফ্ল্যাটে চলে আসলাম, শহরে চলে গেলাম, বয়স হয়ে গেছে, এখন চলে যাই বৃদ্ধাশ্রমে। এটাই পরিচয় আমাদের। কিন্তু এটা করবেন না, আর না। থেমে দাঁড়ান, রুখে দাঁড়ান। নিজে পরিচয় বানানো, সমাজকে নিয়ে থাকা, নিজের চাইতে অন্যকে দেখা, সেটাই আমাদের কর্তব্য ছিল। তো সেটা আমরা ভুলে গেছি। আমরা এখন নিজেকে ছাড়া কিছু বুঝি না, সেটাই আমাদের পরিচয়। স্বার্থ স্বার্থ সে করে লাভ নেই। এখন আমিও উঠছি, পাশে যদি আরও দুজনকে উঠাতে পারে, অনেক কিছু পাবো। চেষ্টা করুন সবাই। তো আমি ঠিক আছে, আমি গাড়ি নিলাম, মার্সিডিজ না নিয়ে কি বলে আপনার ইয়েতে, ইনোভাতে কাজ চলছে, সেটা দিয়ে চলা ভালো। কিন্তু এই ডিফারেন্সটা দিয়ে অন্য কেউ কিছু করা যায়, সেই সহানুভূতি যদি থাকে তাহলে অনেক কিছু হবে। আর শিক্ষা দীক্ষায় তো আমরা অনেক উপরে উঠে গেছি, ছিলামও, এখন আবার পৌঁছেও গেছি। কিন্তু এখন একতার দরকার। সবাই একসাথে কাজ করি, অনেক লাভ হবে। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার।